জোরালো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনাদের বাবা মা যেখানে যার ভোটার আছে আমাদের, দয়া করে একটিবারের জন্য ধানের শেষে আপনারা ভোট দিতে সহায়তা রাখবে। মানে এখন মাদক সবার আগে এখন সবচেয়ে বেশি এফেক্ট করতেছে কাকে? যুব সমাজকে। সো যুব সমাজকে যদি আমরা যদি ক্রীড়া আঙ্গনে যদি সাপোর্ট দেই, তাদেরকে যদি বেকারত্ব থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি, আমরা কিন্তু মাদকের প্রবলেমটাকে প্রশাসনের সাহায্য ছাড়াই আমরা কাউন্টার করতে পারবো। রামপুরার কথাই বলি, সন্ত্রাসীরা রাজনৈতিক ছত্রছায়া তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এই বিষয়ে মানে আপনাদের অথবা আমাদের পদক্ষেপ কি হবে? দলীয় পদক্ষেপের ব্যাপারে আমার বড় ভাইরা আরো ভালো বলতে পারবে, যেহেতু তারা দলের অনেক ইম্পর্টেন্ট একটা অংশ। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, গতকালকে আমরা দেখলাম যে ইস্ট ওয়েস্টের একটা গ্রুপে একজন স্টুডেন্ট কমপ্লেন করলো যে সে সন্ধ্যাবেলা আসার সময় একটা গ্রুপের হাতে সে নির্যাতিত হয়ে তার মানি ব্যাগ করে নিয়ে গেছে। সে কোনো মতো তার ফোনটা খালি নিয়ে ওখান থেকে দৌড়ে ওখান থেকে ভেঙে আসতে পারছে। তো জিনিসটা আমার চোখে আসার পরে আমি আব্বুকে জানালাম। তো আব্বুর সাথে আমার ওখানকার ভিসির খুব ভালো সম্পর্ক। তো আব্বু ওনাকে ডিরেক্টলি কল দিয়ে বলে যে এই ছাত্রের সাথে আমাকে একটু কথা বলা যায়। তো আব্বু ব্যবসাতে আসার কারণে আমাদের সাথে ওনার ওই স্টুডেন্টের কথা হলো। তো কথায় আসলে জানতে পারলাম জিনিসটা কি হলো, যে আফতাবনগরের ঠিক উল্টা পাশে হাতির চিলের ওখানে যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যানের ওখানে কোনো স্ট্রিট লাইট নাই, কোনো সিসিটিভি নাই, আর ওটা পুলিশ ফাঁড়ির ঠিক পাশে। বাট ওখানে ওই ছাত্রের কিশোর গ্যাংয়ের হাতে নির্যাতিত হয়ে তার মানি ব্যাগটা এগুলো সব ওখান থেকে তাকে ছিনতাই করে নিয়ে গেছে। তো ইমিডিয়েটলি আমার বাবা কর্তৃপক্ষের সাথে কথা বললো যে আমরা কি ডিসির সাথে কথা বললো যে আমরা কি এখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে পারি নাকি। বাট এখন যদি দলীয় যে সাথে আসি, যে এটা শুধু আমরা না, এটা আপনারা আমাদের সবার এটাকে একটা করতে হবে, কি বলবো, এটাকে মানে এগেনস্টে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে আমাদের দলীয় কেউ যদি করে তার এগেনস্টে আমাদেরকে গলা উঠাইতে হবে, যে খালি চুপ করে বসে থাকবে, যে প্রতিবাদ করতে হবে। যে আপনি যে দলীয় দেখে যে সেই উমুক সভাপতি, সহসভাপতি, জয়েন্ট কনভেনার, এরকম আহ্বায়ক অনেক আছে, বাট দলকে যদি তার ভাবমূর্তি নষ্ট করে, এটা কি আপনারা আমার যারা দলের সাপোর্টার, যারা জিয়াউর রহমানের আদর্শে আমরা বিশ্বাস করি, আমাদের তাকে রুখে দিতে হবে। বাট এর মধ্যে আমরা দেখে আসছি দল থেকে কিন্তু এরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর আরো বড় একটা জিনিস হচ্ছে আমাদের জনসেবা.makayum.com যে ওয়েবসাইটটাতে আছে, আপনি যদি ডিরেক্টলি আপনার এলাকার লোকজনকে বলতে না পারেন, আপনার এলাকার নেতৃবৃন্দকে যদি আপনি বলতে যদি দ্বিধাবোধ করেন, আপনি আমাদের ওয়েবসাইটে যে কমপ্লেন করতে পারেন। যদি ওয়েবসাইটে আপনি বিশ্বাস করেন, এটা আজকেও কালকেও আমার আব্বু নিজে এটা দেখবে। প্রত্যেকদিন রাতে আমি আমার বোন বসে থাকে এই ব্যাপারে আপডেট দিচ্ছি যে আমাদের এরকম কমপ্লেন আসতেছে। এরকম বেশ কিছু জায়গায় আপনাদের দলীয় কর্মীদের ব্যাপারেও কমপ্লেন আসে, যেটা আব্বুকে বলা হয় এবং পদক্ষেপ নেওয়া হয়। সো দল দেখে আমরা কিন্তু করবো না। আমরা কাজ করতেছি ঢাকা 11 আসন নিয়ে, ঢাকা 11 গণমানুষকে নিয়ে। তো তাদের যেখানেই সমস্যা হোক, যেই সমস্যা করুক, সেটা সমাধান করতে হবে। যেগুলো এখন সম্ভব সেগুলো এখন করছি, যেগুলো যদি আপনাদের সাথে নিয়ে জনগণের ভোটে যদি জয়যুক্ত হয়ে ক্ষমতা যেতে পারে, তখন আমরা করতে পারবো। আরেকটা প্রশ্ন ছিল ভাই, মত বিনিময় সভা, তো মত বিনিময় আমাদের মত তো গ্রহণ করা হচ্ছে না, কণ্ঠ রোধ করা হচ্ছে। ঢাকা 11 সালের একজন ভোটার হিসেবে আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। এখন আপনারা ঢাকা মহানগর নিয়ে শুধু পড়ে আছেন, সবকিছু সারা বাংলাদেশ নিয়ে করলে তো হবে না। যেহেতু সংসদে আসুন 11, আমরা 11-র কাজ শুনতে চাই। 11-র একজন ভোটার হিসেবে আমাদের তো চাওয়া পাওয়া আছে। চাওয়া পাওয়া হচ্ছে যে তরুণদের জন্য এখানে ভোটার আছে প্রায় 1.5 লাখ তরুণ ভোটার আছে। এই সংসদীয় আসনে তরুণ ভোটাররা অধিকাংশই বেকার এবং ছাত্রছাত্রী। এই বেকারদের জন্য আপনারা কি করবেন? আর আরেকটা আমি বিশেষ করি, আরেকটা প্রশ্ন হচ্ছে, রাস্তা খোঁড়াখুড়ি হয় সারা বছর 12 মাস। এই রাস্তা খোঁড়াখুড়ির বিষয়ে আপনি বা আপনার বাবা কি করবেন 11 আসনের প্রতিনিধি হিসাবে? আর আপনার এই কার্যক্রম কি নির্বাচনের পরেও অব্যাহত থাকবে না আজকেই শেষ? এটা জানতে চাই। আচ্ছা, প্রথমত তাহলে আপনি আমার কথাটা তখন শুনেন নাই আমি যখন বলে আসছি, কারণ যুব সমাজের নিয়ে কিন্তু আমি কাজ করে আসছি, সেটাই আমি আপনাকে তখন বললাম। আমি কিন্তু এই পর্যন্ত যে কটা প্রোগ্রাম করে আসছি, আমি কিন্তু সিনিয়রদের নিয়ে আমি বসতেছি না, কারণ সিনিয়রদের তাদের ওন পলিটিক্স আছে। বাট যুব সমাজের কিন্তু আপনি যদি তাদের পালস না বুঝতে পারেন, তাদের বিটটা না বুঝতে পারেন, তাদের সাথে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এবং যুব সমাজের সাথে বসলে কিন্তু শুধু আপনি যে আপনার এলাকা ভিত্তিক প্রবলেম, তাদের পার্সোনাল অনেক প্রবলেমের ব্যাপারে আপনি জানতে পারবেন। সো আমরা কিন্তু ওইটা নিয়ে কাজ করছি। আমি কিন্তু অলরেডি বলে আসছি একটা ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে আমরা ইউথদেরকে নিয়ে কাজ, যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। তাদেরকে আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ট্রেনিং দিয়ে আসবো, ভাষা শিক্ষা করবো, যেটা অলরেডি তারেক রহমানের পরিকল্পনার সাথে মিলে যাচ্ছে। এবং ক্রীড়ার ব্যাপারে আমাদের যে পরিকল্পনা, সেটাও আমরা বলে আসছি। সেটা আমাদের আসন ভিত্তিকে বলে আসছি। কারণ আমি কিন্তু যেটা বললাম আপনাকে, যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে যে যুব সমাজের সাথে আমি এঙ্গেজ করতেছি। সো আপনি আমাকে বলবেন না যে যুব সমাজ কি করে, আমি যুব সমাজকে নিয়ে কাজ করি, সেটা আমি কিন্তু আমার ভাষণটাতে বলে আসছি। তারপর আপনি বললেন যে রাস্তায় যে খোঁড়াখুড়িটা, রাস্তা খোঁড়াখুড়ি কিন্তু শুধু আমাদের আসনের সমস্যা, এটা পুরো বাংলাদেশের সমস্যা।
কেন সমস্যা দেখেন, হ্যাঁ আজকে আপনি হ্যাঁ পানি লাইন বসাবেন ঠিক করবেন, এরপর দিন গ্যাসের লাইন বসাবেন ঠিক করবেন, এখানে একটা সমন্বয় থাকা দরকার। এগুলো তো সব গভর্নমেন্ট এজেন্সিজ, তাই না? এগুলো কিন্তু শুধু একটা আসন থেকে আপনি পারবেন না যে খালি এই আসনেই ঠিক হবে সেটা। এটা একটা জাতীয় সমস্যা যেটা সেন্ট্রালি গভর্নমেন্ট থেকে আমাদেরকে আওয়াজ তুলে এটা ঠিক করতে হবে। প্রত্যেকটা সিটের বিপরীতে অলমোস্ট 100 জন মানে 100 জনের বেশি মানুষ পরীক্ষা দেয়, ঠিক আছে? তো কম্পেয়ার টু দ্য সিট অতজন মানুষকে অ্যাকোমোডেট করা সরকার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মানুষজন যারা সিট পায় না, আইদার তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আইদার তারা পড়ালেখা ছেড়ে দেয়, আদারওয়াইজ দেশের বাইরে চলে যায় উচ্চশিক্ষার জন্য। তো এই যে একটা ধরনের মেধা যাকে সরকার অ্যাকোমোডেট করতে পারতেছে না, যারা ঝরে পড়তেছে ওয়ান কাইন্ড অফ, এদের ক্ষেত্রে সরকারের কি মানে কোনো প্রকল্প আছে কিনা বা তারা কোনো পরিকল্পনা রেখেছে কিনা, সেটাই আমার একটা কোশ্চেন ছিল। কারণ আমি জেনজি বলেছেন, আমি জেনজিরই একজন অংশ, আমি এটা মনে করি। আমি চাই আমার যারা উচ্চ মাধ্যমিক পাস করে প্রত্যেক বছর প্রায় আপনার 2.25 লক্ষ মানুষ পাস করে, বাট পাবলিক ইউনিভার্সিটির মানে সিট সংখ্যা প্রায় 60,000-এরও কম, ঠিক আছে? তো এই মানে প্রায় 1.5 লক্ষের মতো স্টুডেন্ট এরা কি করবে আসলে, এইটাই আমার একটা প্রশ্ন ছিল। না, প্রশ্নটা খুব ভালো ছিল। হ্যাঁ, আমি যদি প্রথম পার্টটাকে যদি আমি অ্যাড্রেস করি যে জেনজিদের নিয়ে আমাদের পরিকল্পনাটা কি, যে লিপকন ভাই বললো যে জেনজিদের কিন্তু আসলে ওই আগের আমলের মতন খালি বলে গেলে হ্যাঁ আপনি কনভিন্স করতে পারবেন না। যাই ভোট দিয়েন, কেন ভোট দিবেন, হ্যাঁ অতীতে কি করছেন এটা তাদের ম্যাটার করে না। হ্যাঁ, ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইমকে চীনে মুরব্বী এরকম সবাই আছে, বাট বিগত 10 বছরে ঢাকা 11 আসনের জনসংখ্যাটা কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, সো যারা নতুন আসছে তারা কিন্তু জানে না যে সে তার অবদানটা কি ছিল এত বছর ঢাকা 11-তে, এবং যে সেজন কমিশনার ছিল 94 থেকে 2013 পর্যন্ত, খুবই লম্বা একটা সময়। কিন্তু সেই 2013 থেকে যদি 25 পর্যন্ত আমরা যদি 12 বছর হিসাব করি, কিন্তু অনেক জনসংখ্যা বেড়ে গেছে আমাদের বনশ্রী আফতাবনগর। তো আমরা যদি খালি বলে যে উনি এটা করছে, ইট ডাজ নট এফেক্ট যে ভবিষ্যতে কারা ভোট দিবে। তো ফর জেনজি আমি কিন্তু জানি না কয়জন ফলো করতেছেন, বাট আমি কিন্তু মোস্টলি জেনজি এবং যুব সমাজকে টার্গেট করে আমার প্রোগ্রামগুলো করে আসতেছি সবগুলো এরিয়াতে। আমি একদম সাঁতারকুল ভাটারা থেকে শুরু করে এদিকে হ্যাঁ রামপুরা সব জায়গায় আমি অ্যাটেন্ড করতেছি। বাট আমার রামপুরের প্রোগ্রামগুলো খুব ভালো লাগে বিকজ এখানে মহিলাদের উপস্থিতি থাকে, উইচ আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট আমি আগেও এখানে রামপুরা প্রোগ্রামে বলছি যে এই ইলেকশন টাইমটাতে না, হ্যাঁ নেক্সট 5 ইয়ার্স জন্য তাদেরকে মূল্যায়ন করা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন জাস্ট তাদের লাগবে ডোর টু ডোর যাওয়ার। আমরা যদি বিদেশে পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো দেখি, ভলেন্টিয়ার কিন্তু সবসময় মহিলারা থাকে। হ্যাঁ, পুরুষরা তাদের কাছে ব্যস্ত থাকে, বাট হ্যাঁ আউটরিচটা জনগণের কাছে পৌঁছানোটা এটা মহিলারা করতে পারবে। বিকজ আপনি আর আমি দরজা ঢাকা দিলে দুটো গালি দিয়ে আমার দরজা লাগা দিবে, আমাদের আপুরা গেলে বলবে জি বলেন, ঠিক আছে? হ্যাঁ, এই সৌভাগ্যটা আমাদের নাই। জেনজিদের ক্ষেত্রে তাদের খুব টার্গেটেড অপিনিয়ন থাকে। হ্যাঁ, আজকালকার যুবকরা কিন্তু এমন না যে হ্যাঁ তারা সচেতন না, যদি সচেতন না থাকতো 5ই আগস্ট কখনোই আসতো না। হ্যাঁ, তো ওইটা যদি আমরা চিন্তা করি আমাদের জেনজিদের আসলে প্রবলেমটা কি, আমরা যদি মেইন এটা টার্গেট করি যে বেকারত্ব, হ্যাঁ আমাদের মাদকের সমস্যাটা, তারপর আমাদের এখানে শিক্ষা খাতটা হ্যাঁ নট অ্যাজ ডেভেলপ অ্যাজ ইট কুড বি। বাংলাদেশের যে জনসংখ্যা, আপনি কিন্তু সরকারের দিকে সবকিছুর জন্য তাকায় থাকলে হবে না। কেন হবে না বলি, চাকরির ক্ষেত্রে এটা আপনার বেকারত্বটা এখানে আমি নিয়ে আসবো। কারণ আমরা সবাই বলি যে হ্যাঁ সরকার কিভাবে চাকরি তৈরি করবে, সরকারের পক্ষে সম্ভব না 20 কোটি মানুষের জন্য চাকরি তৈরি করে দেওয়ার জন্য, এটা কোনো দেশের সরকারের পক্ষে সম্ভব না। তো আমাদের দেশে যখন আমাদের তৃতীয় বিশ্বের একটা দেশে যখন জনসংখ্যা এত বেশি থাকবে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরের একটা সমন্বয়ে কাজ করতে হবে। আমরা যেরকম অনেক প্রজেক্ট দেখে আসছি যে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো আমাদের এডুকেশন সেক্টরটা তো আসলে করতে হবে। আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরে এখন যে এডুকেশনটা, এটা কিন্তু খুব খারাপ এডুকেশন না। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক উন্নত হয়েছে আমাদের এডুকেশনগুলো, এবং আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো এগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাইছে ইন নাম্বারস। হ্যাঁ, আপনি যদি এখন যদি বিদেশে যান, হ্যাঁ কম্পেয়ার টু আপনি যদি 80-র দশকে 90-র দশকে ঢাকা ভার্সিটি এইসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইসব পাবলিক ইউনিভার্সিটি অনেক ছাত্র কিন্তু বিদেশে পড়াশোনা করতে চাইতো। বাট আপনি যদি এখন যান, আপনি ছোট্ট একটা স্টেট বের করে আমেরিকার আপনি যান, ওখানকার একটা ইউনিভার্সিটিতে আপনি যান, ওখানে গেলেও দেখবেন যে হ্যাঁ ব্র্যাকের একজন আছে, এনএসইউর একজন আছে, ইস্ট ওয়েস্টের একজন আছে। সো জাস্ট বিকজ আপনি হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছেন না, এর জন্য আপনি যে হ্যাঁ আপনি মন ভেঙে যাবে পড়াশোনা ছেড়ে দেবেন, হ্যাঁ দ্যাট শুড নট বি দ্য পলিসি। হ্যাঁ, প্রাইভেট সেক্টরে কিন্তু এডুকেশনটা খুব ভালো আছে। বাট আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ ইনকেস যদি আপনি পড়াশোনা থেকে আসলে বের হয়ে আসেন, তার মানে কিন্তু একটা পরিকল্পনা কিন্তু সে দিয়ে দিচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং,
আমাদের দেশে কিন্তু ভোকেশনাল ট্রেনিং বলেন, আপনি ফাইন্যান্সিয়াল লিটারেসি বলেন, এগুলোর দিকে কিন্তু আমরা ওরকম মনোযোগ দিচ্ছি না। বাট এগুলো কিন্তু আসলে জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্কিল সেট। হ্যাঁ, তারপর স্কিল ডেভেলপমেন্ট গুলোর ব্যাপারে তারেক রহমান কিন্তু বারবার বলে আসতেছে, মাহাদি আমিন ভাই কিন্তু বারবার বলে আসতেছে। তো ইটস নট যে হ্যাঁ, তবে আপুর এই কথাটার সাথে এটা কিন্তু কানেক্টেড যে জাস্ট বিকজ আপনি প্রফেশনালি এডুকেশনটা রিসিভ করতেছেন এর মানে না যে আপনার জীবনটা থেমে যাবে। আপনি যদি ভোকেশনাল ট্রেনিং এ যান, আপনি যদি সব স্কিলস ডেভেলপ করতে পারেন, আপনার জন্য কিন্তু কর্মসংস্থানের কিন্তু অভাব হবে না। কর্মসংস্থান বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, দুটোই যেন ইমপ্রুভ করতে পারেন। আই হোপ দ্যাট অ্যান্সার্স সাম অফ ইউর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ।